কেমিস্ট্রির ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে আসে শুধু এমসিকিউ। এখানে আমরা মাত্র 10 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারে যেরকম এমসিকিউ যতগুলো আসে সবগুলো টপিক বা টাইপ আমরা শেষ করার চেষ্টা করব। দেখো, প্রথমে যে প্রশ্নটা আসে, বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন ধরনের গ্লাভস ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের গ্লাভসের ব্যবহার ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে আসে। তো এখানে আমরা এই 4 ধরনের গ্লাভসের ব্যবহার একটু দেখব, ল্যাটেক্স, জিটেক্স, পিভিসি আর নিওপ্রিন। তার মধ্যে ল্যাটেক্স আর জিটেক্স সব থেকে বেশি আসে, এই দুইটা আবার গুলিয়ে যায়। তো মনে রাখবা ল্যাটেক্স যেটা, এই ল্যাটেক্সটা বৈদ্যুতিক শক রোধ করতে পারে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং জিটেক্স যেটা, এটা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়, যেটা ত্বকের বার্নটা প্রিভেন্ট করতে পারে। তো মনে রাখবো জয়ে জিটেক্স, জয়ে জ্বলন্ত, তাহলে এই দুটো গুলাবে না। এর মধ্যে আবার ল্যাটেক্স যেটা আছে, একটু মনে রাখি এটা প্রোটিন দিয়ে তৈরি, সো এটা অ্যালার্জি তৈরি করতে পারে। আর দেখো পিভিসি আর নিওপ্রিন, পিভিসি যেটা, এটা হওয়ার হামেশা আমরা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন ওটিতে, তারপরে মা বোনেরা বাসার বাড়িতে যেসব গ্লাভস ব্যবহার করে সেইগুলো সাধারণত পিভিসি ধরনের। এইগুলো মৃদু ক্ষয়কারী বা ইরিটেন্ট বিভিন্ন সাবস্টেন্স, যেটা হাতে চুলকানি করতে পারে, একটু বার্নিং সেন্সেশন করতে পারে, সেই সমস্ত দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর নিওপ্রিন যেটা, এটা বিভিন্ন জৈব দ্রাবক, মৃদু ক্ষয়কারক, তেল চর্বি এই ধরনের পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সাধারণত জৈব পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে বৈদ্যুতিক শক তাহলে কে রোধ করতে পারবে? অবশ্যই ল্যাটেক্স, ল্যাটেক্স জিটেক্স সব থেকে কমনলি পরীক্ষাতে আসে। এরপর দেখো, ল্যাবরেটরিতে কেলাসিত লবণ আর্দ্রতা মুক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? কেলাসিত লবণ বা যে কোনো দ্রব্য শুষ্ককরণে বা আর্দ্রতা মুক্তকরণে আমরা ব্যবহার করে থাকি কোনটা? শুষ্ককারক বা ডেসিকেটর, নামের মধ্যেই আছে ডেসিকেটর বা শুষ্ককারক। তাহলে এখানে আনসার কি হবে? ডেসিকেটর। বাকি যন্ত্রগুলোর নাম দেখো, ক্যালোরিমিটার, নামের সাথেই এর পরিচয় আছে। তাপমাত্রা বা তাপ পরিমাপের ক্ষেত্রে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা বা তাপ পরিমাপের ক্ষেত্রে আমরা ক্যালোরিমিটার ব্যবহার করি। বুনসেন বার্নার, এটা জাস্ট ফ্লেম, এখান থেকে আগুনের শিখা বের হয়, ওইটা তাপ দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন বিক্রিয়ায় তাপ প্রদানের ক্ষেত্রে বুনসেন বার্নার ব্যবহার করা হয়, কাইন্ড অফ মোমবাতির মতো। ফিউমহুড, ফিউমহুড হচ্ছে এরকম ঢাকনাযুক্ত একটা ক্যাবিনেট যার মধ্যে বিভিন্ন ধরনের উদ্বায়ী পদার্থের বিক্রিয়া করানো হয়। কেন করা হয়? কারণ উদ্বায়ী পদার্থ ল্যাবরেটরিতে চারিদিকে ছড়িয়ে যাবে, তো ফিউমহেডের মধ্যে কাজ করলে কী হয়, ওই যে বাষ্পটা তৈরি হয় ওটা ফিউমহুড উপর থেকে শুষে নিয়ে একটা চেম্বারে জড়ো করে, পুরো ল্যাবে ছড়াই যায় না। তাহলে এই কয়টা জিনিসের ব্যবহার আমরা দেখে ফেলবো। এরপর আসো, ল্যাবরেটরিতে যন্ত্রপাতি ধৌত করার জন্য কি ব্যবহার করা হয়? ধৌতকরণে অনেক কিছু ব্যবহার করা যায়, বাট স্ট্যান্ডার্ড একটা দ্রবণ আছে, স্ট্যান্ডার্ড একটা মিক্সচার আছে, যেগুলো সব টাইপের জিনিসকে পরিষ্কারকরণে ব্যবহার করা যায়। সেটা কি বলতো? ক্রমিক অ্যাসিড মিশ্রণ। তোমরা সবাই জানো ক্রমিক অ্যাসিড মিশ্রণ, এর ফর্মুলাটা জানা লাগবে। K2Cr2O7 অ্যাসিড কেন বলতেছে? কারণ এর সাথে H2SO4 সালফিউরিক অ্যাসিড থাকে, এবং এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডটা অবশ্যই কনসেন্ট্রেটেড বা ঘন থাকবে। তাইলে এরকম থাকবে, এখানে হয় কনসেন্ট্রেটেড লেখা থাকবে, না হলে গাঢ় H2SO4 লেখা থাকবে। তো অপশন দেখো, অপশন হচ্ছে এই খ উত্তর, K2Cr2O7 আর গাঢ় H2SO4। এই প্রশ্নটা হয়তো তোমাদের পরীক্ষায় চলে আসবে ইনশাল্লাহ। এরপর দেখো, কোনটি ক্রমিক অ্যাসিড? একই রকম, K2Cr2O7 প্লাস H2SO4। হ্যাঁ, H2SO4 সবসময় যদি গাঢ় নাও থাকে তাও আর তো অপশন নেই, সো এটা দাগাইতে হবে। আর যদি দেখো দুইটা অপশন, এক জায়গায় গাঢ় আছে এক জায়গায় নেই, সো গাঢ় যেখানে আছে ওইটা দাগাবা। এরপরের প্রশ্নটা দেখো, পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে মাঝখানে যদি শূন্য দাগ থাকে, সর্বডানে 50 থাকে, রাইডারের ওজন 5 মিলিগ্রাম হয়, তবে রাইডার ধ্রুবকের মান কত গ্রাম হয়? তো মনে রাখবা, পলভঙ্গি ব্যালেন্স দুই ধরনের হয়। একটার ক্ষেত্রে একদম সর্ববামে শূন্য থাকে, একদম সর্বডানে 100 থাকে। আর একটার ক্ষেত্রে মাঝখানে শূন্য থাকে, সর্বডানে 50 থাকে। তো এই যে মাঝখানে শূন্য আর সর্বডানে 50, এটা স্পেশাল টাইপের পলভঙ্গি ব্যালেন্স, যেটাকে বলা হয় সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে স্ট্যান্ডার্ড পলভঙ্গিতে বামে শূন্য, ডানে 100। আর যেটা সার্টোরিয়াস স্পেশাল টাইপ অফ পলভঙ্গি, সেটার মাঝখানে শূন্য, একদম ডানে 50। এই দুই ধরনের যন্ত্রের ক্ষেত্রে আমাদের রাইডার ধ্রুবক নির্ণয়ের সূত্র আলাদা। যেখানে শূন্য দাগ মাঝখানে থাকে, সেইখানে ফর্মুলা হচ্ছে রাইডারের ভর W বাই ঘর সংখ্যা N। আর শূন্য দাগ যদি একদম বামে থাকে, সেক্ষেত্রে 2 × W বাই N। খুব সিম্পল সূত্র। তো এখানে দেখো শূন্য দাগ মাঝখানে আছে, তাহলে প্রথম সূত্রে যাবো, সেই অনুযায়ী W বাই N, এখানে W রাইডারের ওজন কত? 5 মিলিগ্রাম আছে, সো 5 মিলিগ্রাম বসিয়ে দিলাম। ঘর সংখ্যা কত দেখো, সর্বডানে 50, তো 50 বসাই দিলাম। কাটাকাটি করলে 0.1 মিলিগ্রাম হয়, যেহেতু গ্রামে চাইছে, সো আমরা এটাকে মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যাবো, 1000 দিয়ে ভাগ করবো, 0.0001 হবে। তাহলে এখানে উত্তর কোনটা? ক। তাইলে আমরা খেয়াল করব শূন্য দাগ কোথায় উল্লেখ করা আছে। যদি কোথাও কিছু উল্লেখ না করা থাকে, যেমন পরের প্রশ্নটা দেখো, পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম ওজনের রাইডার ব্যবহার করছো তুমি, রাইডার ধ্রুবকের মান কত? এই ক্ষেত্রে কিন্তু বলতেছে না শূন্য দাগ কোথায় কি কোথায়। তো শুধু পলভঙ্গি উল্লেখ থাকলে মনে করবা এটা একটা স্ট্যান্ডার্ড পলভঙ্গি ব্যালেন্স, যেখানে শূন্যটা আছে একদম বামে, 100টা একদম ডাইনে। তাহলে 2 × W বাই N, এই সূত্র আমরা ফলো করবো। সো এই সূত্র অনুযায়ী তুমি এখানে ক্যালকুলেশন করো, W কত? W হচ্ছে 10 মিলিগ্রাম, অ্যান্ড ঘর কত? অবশ্যই 100, স্ট্যান্ডার্ড এটা চিন্তা করতেছি আমরা। তাহলে এখানে 0.2 মিলিগ্রাম হবে কাটাকাটি করে, তারপরে এটাকে গ্রামে নিলে 0.00001
2 গ্রাম। ওকে, তাহলে এখানে আনসার গ দেখতে পাচ্ছ। তবে এখানে একটু মনে রাখার চেষ্টা করবা যে 10 মিলিগ্রামের ক্ষেত্রে কত হয়, 5 মিলিগ্রামে কত হয়, কারণ এত টাইম ইউটিলাইজ করার সময় নেই এবং ফ্রিকোয়েন্টলি এটা হয়তো পরীক্ষাতে চলে আসবে, এত বেশি পরীক্ষাতে আসে আমরা একটু মনে রাখবো। 5 মিলিগ্রামের ক্ষেত্রে এই রাইডার ধ্রুবক হয় 0.0001, আর 10 মিলিগ্রামের ক্ষেত্রে তার ডাবল, 5 ডাবল 10, এই জন্য এই 0.0001 এর ডাবল 0.002। মনে রাখিও এই দুটা, এটা কিন্তু লাগবে। এরপর দেখো এই ম্যাপটা, এগুলো প্রায় আসে। পলভঙ্গি ব্যালেন্সের দ্বারা একটা বস্তুর ওজন নিতে পাল্লায় ডান পাশে নিম্নোক্ত ওজন সমূহ নেওয়া হলো। ডান পাশে নিম্নোক্ত ওজন নেওয়া হয়েছে মানে বাটখারা, এগুলো ছোটো ছোটো বাটখারা, এগুলো নেওয়া হয়েছে কোনটা, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম আর 20 মিলিগ্রাম। এবং 10 মিলিগ্রাম ভরের রাইডার ডান পাশে 10 নম্বর ঘরে স্থাপন করা হলো। এখন ওই বস্তুর ওজন কত? তাহলে এখানে আমরা দুইটা ধাপে করবো। একটা হচ্ছে বাটখারার যে ওজন, যে ছোটো ছোটো জিনিসগুলো ডিরেক্ট দেয়া আছে ওইগুলোর ওজন আগে আমরা যোগ করে ফেলবো। তো বাটখারার ওজন 5, 2, 1, এই মিলিগ্রামগুলোকে আমরা গ্রামে কনভার্ট করে নিলাম, কারণ সব জায়গায় গ্রাম আছে অপশানে। তাইলে এখানে দেখো সবগুলো যোগ করে এটা হচ্ছে 0.5 গ্রাম হচ্ছে এটা থেকে, আর এটা থেকে হচ্ছে 0.02 গ্রাম, সব যোগ করলে 8.52 গ্রাম হয়। এটা তুমি হিসাব করে দেখো বের হবে। এরপর রাইডারের জন্য তার একটা ভর হবে। রাইডারের ভর হিসাব করার সূত্র কি? ওই একটু আগে আমরা রাইডার ধ্রুবক বের করলাম, রাইডার ধ্রুবক ইন্টু যে ঘরে রাইডারটা এখন আছে তাদের গুণফল। তাইলে দেখো রাইডার ধ্রুবক কত হবে বলো তো? এখানে রাইডার 10 মিলিগ্রাম, তাহলে রাইডারের ধ্রুবক 0.0002, কত নম্বর ঘরে আছে? 10 নম্বর ঘরে, এই জন্য 10 দিয়ে গুণ করে দিয়েছি। কত হচ্ছে তাইলে? 0.002 হচ্ছে। যদি 10 নম্বর ঘরে না থাকে 20 নম্বর ঘরে থাকতো তাহলে 10-এর জায়গায় 20 হইতো। যদি 30 নম্বর ঘরে থাকতো তাহলে এখানে 30 হইতো। তাহলে এখানে আমরা কত পাইলাম? এখানে রাইডারের জন্য 0.02। এখন এই বাটখারার ভর আর রাইডারের জন্য ভর দুইটা যোগ করে দিলে আনসার হবে। দেখো এই দুটো এখানে যোগ করে দিয়েছি, ক্যালকুলেটার বসে দিবা 8.522। তাহলে আনসার কোনটা হবে? 8.522। এটা গ্রামে কেন নিয়েছে? কারণ অপশন সব গ্রামে আছে। ওকে ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাই। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেমন দেখতে, ছবি দিয়ে বলতে পারে এটা কোন ইনস্ট্রুমেন্ট, এবং আর যেটা প্রশ্ন আসে যে এই ইনস্ট্রুমেন্টের কাজ কি, ছবি দিয়েও বলতে পারে বা নাম বলেও বলতে পারে, খুবই কমনলি আসে, এটাও থেকেও একটা প্রশ্ন তোমরা পাবে। তো এখানে স্প্যাচুলা কোন কাজে ব্যবহার করা হয়? স্প্যাচুলা কিছুই না, একটা চামচ। তো এটার কাজ দুইটা, একটা হচ্ছে চামচ দিয়ে আমরা কি করি, একটা জায়গায় জিনিস একটা বাটি থেকে আরেকটা বাটিতে নিই, একটা পাত্র থেকে আরেকটা পাত্রে নিই। তো এখানে আমরা যে কাজটা করি, হয়তো একটা জারে আছে, জার থেকে নিয়ে আমরা ব্যালেন্সের উপর রাখি, পাল্লার উপর রাখি, তাহলে এটা একই সাথে আমরা দ্রব্য স্থানান্তরের কাজে ব্যবহার করি, আবার ভর পরিমাপের ক্ষেত্রে যেহেতু আমরা ব্যালেন্সে নিচ্ছি। তো এই দুইটা কাজ সাধারণত স্প্যাচুলা দিয়ে করা হয়। বা স্প্যাচুলা একটা চামচ, এটা সাধারণত কিসের তৈরি? নিকেলের তৈরি হয়। কিসের তৈরি হয়? সাধারণত নিকেলের তৈরি। ওকে, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। এই যন্ত্রটার নাম কি? তো এই যে বললাম ছবি দিয়েও দিতে পারে, এই যে যন্ত্র দেখো, এই মুখো খোলা, এই মুখো খোলা, এই দুই প্রান্ত খোলা, মাঝখানে ফাঁপা এবং দাগ টানা, এই যন্ত্রটার নাম হচ্ছে পিপেট। মনে রাখিও, পিপেট, দুই প্রান্ত খোলা থাকবে, মাঝখানে মোটা, দুই প্রান্ত চিকন হবে, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে পিপেট। এখন ছবিগুলো আমরা একটু দেখি আর কি কি আমি এখানে তোমাকে দেখাতে চাইছি। বিকার তোমরা নিশ্চয়ই দেখেছো। বিকারের ক্ষেত্রে এটা জাস্ট একটা কীরকম বলবো, গোল এবং মুখটা খোলা, একটা জগের মতো দেখতে, এবং এখানে গায়ে দাগ কাটা থাকে। এটা 1 লিটার পর্যন্ত হতে পারে, আরও বেশি হতে পারে, সাধারণত 250 ml এরটা হয়ে থাকে। তাহলে এটা কি? প্রথমে বিকার, দেখলে বুঝবে একটু মোটা করে জগের মতো কাইন্ড অফ। তো এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহার করা হয়। কোথায়? নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি। এরপর দেখো এর মতোই দেখতে, বাট একটু চিকন, একটু লম্বা, এটাকে, এবং এর গায়ে দাগ থাকে, এটাকে বলা হয় মেজারিং সিলিন্ডার। মেজারিং নামের সাথে এর কাজের মিল আছে। মেজারিং সিলিন্ডারের কাজ কি? তরল পদার্থের আয়তন পরিমাপ। তাহলে এখানে আমরা দ্রবণ তৈরি করে রেখেও দিই, কিন্তু এটা এখানে দ্রবণ তৈরি করে সাধারণত রাখা হয় না, জাস্ট নির্দিষ্ট আয়তন পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এরপর টেস্ট টিউব তোমরা দেখলেই চিনবা, গায়ে সাধারণত দাগ কাটা থাকে না, চিকন চিকন ছোট ছোট। এটার কাজ কি? এটা টেস্ট টিউবের কাজ হচ্ছে বিভিন্ন জিনিসের, বিভিন্ন দ্রবণের তাপ দেয়া। আমরা যখন হিট দিই তখন টেস্ট টিউবে নিয়ে তারপর কিন্তু বুনসন বার্নারে তাপ দিই। ওকে, এরপর দেখো এই জিনিসগুলো কি? এই যে বললাম যে মাঝখানটা একটু মোটা, দুই প্রান্ত খোলা, এই জিনিসটার নাম পিপেট। এটার কাজ কি? তরল স্থানান্তর। একটা তরল এক জায়গা থেকে আরেক পাত্রে নিতে আমরা পিপেট ব্যবহার করি সাধারণত। এরপর আছে বুরেট। এই যে এরকম দেখতে হবে, উপরের প্রান্তটা ফাঁকা থাকবে, নিচে পার্থক্য এতটুকুই যে এখানে একটা কর্ক স্ক্রু থাকবে। দেখো পিপেটের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো যন্ত্রপাতি নাই, কিন্তু বুরেটের ক্ষেত্রে খুবই কন্ট্রোল ভালভ এবং কর্ক স্ক্রু থাকে। তাইলে নিচে কি থাকবে? কর্ক স্ক্রু থাকবে। এটা দেখে চিনতে পারবে এর কাজকে। মাত্রিক বিশ্লেষণে খুব সূক্ষ্ম হিসেবে, টাইট্রেশনে খুব সূক্ষ্ম, ফুটাই বা 1 ফুটারও কম পরিমাণে তরল যখন আমরা স্থানান্তর করতে চাই তখন আমরা বুরেট ব্যবহার করি। এই দুইটার কাজই তরল স্থানান্তর এবং আয়তন পরিমাপ, কিন্তু সব থেকে সূক্ষ্ম হচ্ছে বুরেট, তারপরে এর থেকে আরেকটু কম সূক্ষ্ম পিপেট, আর এর থেকে আরও কম সূক্ষ্ম হচ্ছে মেজারিং সিলিন্ডার। তিনটাই কিন্তু আয়তন পরিমাপে ব্যবহার করা হয়। ওকে, এরপর দেখো এই কোণের মতো পিরামিডের মতো দেখতে যে জিনিসটা, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কোথায় ব্যবহার করা হয়? একটা জায়গাতেই ব্যবহার করা হয়,
টাইট্রেশনে ব্যবহার করা হয়। টাইট্রেশনের সময় এখানে আমরা নির্দিষ্ট যে আয়তনের দ্রবণটা আমরা সেটা তো এখানে রাখি, তাই না? ওকে, এরপরে আসো আমরা পরে যাই। টাইট্রেশনের সময় তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটা ব্যবহার করা হয়? তো আমরা বললাম আয়তন পরিমাপ তিনটা জিনিস দিয়ে করা হয়, মেজারিং সিলিন্ডার, পিপেট অ্যান্ড বুরেট। এখানে সূক্ষ্মতার বিচারে সব থেকে সূক্ষ্ম বুরেট, তারপর পিপেট, তারপর মেজারিং সিলিন্ডার। সো টাইট্রেশন অবশ্যই খুবই সূক্ষ্ম একটা কাজ, তাহলে সবার আগে বলবা বুরেট, তারপর পিপেট, তারপর মেজারিং সিলিন্ডার। তো এখানটাতে পিপেট কনিক্যাল ফ্লাস্ক না, বুরেট মেজারিং ফ্লাস্ক অবশ্যই না, বুরেট পিপেট হইতে পারে, আর হচ্ছে মেজারিং সিলিন্ডার কনিক্যাল ফ্লাস্ক না। তাহলে অপশানের খটা সব থেকে প্রপার, বুরেট অ্যান্ড পিপেট। যদি আলাদা করে আনসার থাকে তখন পিপেট নেবা না বুরেট নেবা? অবশ্যই বুরেট নেবা, সব থেকে স্পেসিফিক হচ্ছে বুরেট। এরপর আসো, বুরেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তনের তরল পরিমাপ করা যায়? বুয়েটের একটা প্রশ্ন তোমাদেরও চলে আসতে পারে। তো বুরেটে আমরা 1 ml এর 10 ভাগের 1 ভাগ বা 1 ভাগ মাপতে পারি, দ্যাট ইজ 0.1 ml পরিমাণ তরল একটা বুরেট দিয়ে মাপা যায়, খুবই সূক্ষ্ম পরিমাণ। তো এখানে সেন্টিমিটার কিউবে দিছে, তাহলে এখন আমার জানতে হবে ml আর সেন্টিমিটার কিউবের কনভার্সনটা কীরকম। মনে রাখিও, এটা তোমরা জানো যদিও, 1 ml ইজ ইকুয়াল 1 সেন্টিমিটার কিউব। 1 ml ইজ ইকুয়াল 1 সেন্টিমিটার কিউব, তাহলে 1.1 ml ইজ ইকুয়াল 0.1 সেন্টিমিটার কিউব। সহজই। তাহলে এখানে আনসার কি হবে? আনসার কিন্তু খ হবে। ঠিক আছে, এরপরে আসো, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমরা প্রাইমারি সেকেন্ডারি কিভাবে চিনি? আমরা বলে থাকি সাধারণভাবে একটা নেমোনিক আছে যে সি থাকলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, সি বা কার্বন থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড এক্সেপ্ট HCl। এখানে এই যে সি, যদি এটা কার্বন না, এখানে সি থাকা সত্ত্বেও এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তাহলে এখানে তুমি যদি ওই ফর্মুলা দেখো, এখানে সি আছে কার্বন, এখানে সি আছে, এখানে সি আছে, কেবলমাত্র এখানে সি নাই, সো এইটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ঘ, এটা তোমরা জানো। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা? HCl বলেছিলাম সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি, এটা না, তাইলে এই যে সি আছে এইটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটা তোমরা পারবা, এটা কিন্তু খুব সহজ একটা নিউমোনিক মনে রাখার জন্য। আচ্ছা, এটা সবাই জানো, তারপরে একটু দেখো, 250 ml 0.1 m Na2CO3 দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ Na2CO3 প্রয়োজন? সূত্র সময় জানো, ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্রকে লিখি W=CMV/1000। তো এখানটাতে সি মানে কনসেন্ট্রেশন, এম মানে মলিকুলার ওয়েট, Na2CO3 এর ভলিউম যেটা এখানে দেয়া আছে, আর বাই 1000। তাহলে এখানে দেখো কনসেন্ট্রেশন কত দেয়া আছে, 0.1 m। তারপরে Na2CO3 এর ভর কত তোমরা জানো সবাই, 106 ইন্টু 250 ml, তাহলে 250/1000। আর অনেকে কি করে যে এইখানটাতে যে 1000 না দিয়ে ভলিউমটা লিটারে নেই, সেটা করলে হবে। এন্ড কাটাকাটি করো, এটা কাটলে 4 থাকে, 250 দিয়ে 1000কে, তারপর 4 দিয়ে 106কে কাটলে 26.5 হয়, আর 0.1 দিয়ে গুণ করলে 2.65 গ্রাম হয়। হ্যাঁ, হাতে করে ফেলছি, তাহলে এখানে 2.65 গ্রাম, আনসার ক হবে। ওকে, এগুলা মেডিকেলে অনেক প্রশ্ন আসে, সো ওই প্র্যাকটিস করতে করতে হয়ে গিয়েছে, তো তোমাদের ক্যালকুলেটার থাকবে, প্যারা নাই। এরপর আসো, এই যে সতর্কতা চিহ্ন, এইটা দ্বারা কি বুঝাই? সতর্কতা চিহ্ন থেকেও একটা প্রশ্ন তোমরা পাবা। তো এই যে সতর্কতা চিহ্ন, যেখানেই দেখবা যে এরকম কিছু তীর দেওয়া, মানে এরকম ওয়েভি সাধারণত এসি কারেন্ট বুঝিয়ে থাকে বা যে কোনো বৈদ্যুতিক হ্যাজার্ড বুঝিয়ে থাকে, তাইলে এইটা সতর্কতা চিহ্ন বৈদ্যুতিক ঝুঁকি বুঝায়। ঠিক আছে, কেন এরকম? কারণ এসি কারেন্টে এরকম করে যায়, কখনো উপরে যায় কখনো নিচে যায়। আচ্ছা, এই যে এক্স দিয়ে সতর্কতা চিহ্ন আছে দুইটা, এই দুটো লাগবে তোমাদের। একটা হচ্ছে XI ফর ইরিট্যান্ট শব্দের বাংলা হচ্ছে উত্তেজক। সো XI কি ইন্ডিকেট করে? উত্তেজক পদার্থ। আর XN, এই N ফর নকজাস মানে ক্ষতিকারক, তাইলে N নকজাস ক্ষতিকারক পদার্থ ইন্ডিকেট করে, আর XI উত্তেজক, দ্যাট ইজ এখানে ইরিট্যান্ট পদার্থ ইন্ডিকেট করে। I ফর ইরিট্যান্ট উত্তেজক, N ফর নকজাস ক্ষতিকারক। হ্যাঁ, দুইটা শব্দ জানা লাগবে, নকজাসটা তো জানাই লাগবে। এরপর আসো, এই একটা চিহ্ন আছে, এটা দিয়ে কি প্রকাশ করে? এরকম দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে জাস্ট সিঙ্গেল আগুনের শিখা, আর একটা হচ্ছে মাঝখানে বৃত্ত দিয়ে আগুনের শিখা। তো শুধু যদি আগুনের শিখা দেখানো হয়, এইটা সিম্পলি দাহ্য পদার্থ যেমন হইতে পারে সেটা পেট্রোলিয়াম, কয়লা দাহ্য পদার্থ, অ্যারোসল, এরকম কিছু হইতে পারে। আর জারক পদার্থ যখন মাঝখানে এরকম একটা ডিম্ব দেওয়া থাকে, গোল দেওয়া থাকে, তখন সেটা জারক পদার্থ ইন্ডিকেট করে। ক্লোরিন হইতে পারে, ফ্লোরিন হইতে পারে, জারক পদার্থ হিসেবে কাজ করে। ঠিক আছে, সো এই দুইটা সিম্বলও কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, দেখো 2বার আসছে। আচ্ছা, এরপর দেখো, এটা তো অলরেডি বললাম জারক পদার্থকে ইন্ডিকেট করে। আর এই দুইটাও আসে পরীক্ষাতে, এরকম মাঝখানে গোলটু দিয়ে একটা ফ্যান মতো, যে ফ্যানের 3টা পাখা, এটা দিয়ে তেজস্ক্রিয় ক্ষতি বা তেজস্ক্রিয় বিভিন্ন পদার্থ ইন্ডিকেট করে। ওকে, এটা তো তোমরা জানো। আর ওটা জানো যে মরে শেষ হয়ে যাবা, বিষ খাইলে ডাউন শেষ। তাইলে এরকম যে চিহ্নটা হাড্ডিগুড্ডি দিয়ে মানুষ মরে গেছে এরকম সাইন বা সিম্বল বুঝায়, সেটা হচ্ছে বিষাক্ত পদার্থ ইন্ডিকেট করে। ঠিক আছে, ওকে। এরপর সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে বিষাক্ত H2S এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি? এখানেও জানা লাগে H2S এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি, বাংলা নামও জানা লাগে, কেমিক্যাল স্ট্রাকচার জানা লাগে। থায়ো অ্যাসিড অ্যামাইড বা CH3CSNH2, মাঝখানে CS, ওপাশে CH3, এপাশে NH2।
ঠিক আছে, এর নাম কি থাইও অ্যাসিড অ্যামাইড এবং CH3CSNH2, জাস্ট এই 2 ভাগে ভাগ করে মনে রাখবা, তাই সহজে মনে থাকবে। খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্ড ফাইনালি কোন ধরনের পদ্ধতিতে মাইক্রোতে আমরা কতটুক ভর ব্যবহার করি, সেমি মাইক্রোতে কতটুক, ম্যাক্রোতে কতটুক, সেটা জানা লাগবে। তার জন্য সুন্দর একটা মনে রাখার কৌশল আছে, এটা একটু দেখো। আমরা ম্যাক্রোতে আমি শুধুমাত্র ভরটা দেখিয়েছি এবং মিলিগ্রামে দেখিয়েছি সহজে মনে রাখার জন্য। ম্যাক্রোতে দেখো 500 থেকে 2000 মিলিগ্রাম পদার্থ ব্যবহার করা হয়। তুমি যখন সেমি মাইক্রোতে যাবা জাস্ট একটা শূন্য কমাই দাও, 50 থেকে 200। হাজারি স্যারের বইতেও এটা আছে, গুয়া স্যারের বইতেও কিন্তু এটাই আছে। আর মাইক্রো পদ্ধতিতে আবার একটা শূন্য কমিয়ে দাও, 5 থেকে 20 মিলিগ্রাম। ঠিক আছে, যখন অপশান দিবে সবসময় হয়তো 100% মিলবে না, কাছাকাছি দেখে দাগাবা। তো সেমি মাইক্রো আমরা কি শিখলাম, 50 থেকে 200 মিলিগ্রাম। দেখো এখানে সব গ্রামে অপশান আছে, তাহলে ওটাকে আমরা একটু গ্রামে কনভার্ট করে নিই। 50কে গ্রামে কনভার্ট করলে 0.05 গ্রাম থেকে 200 হচ্ছে 0.2 গ্রাম। তাহলে 0.05 থেকে 0.2 কই আছে দেখো, সেটাই উত্তর হবে। 0.05 থেকে 2.29, বাট সব থেকে কাছাকাছি দেখো এটা আছে 0.05 থেকে 0.1, 0.2, 0.1, খুব সামান্য পার্থক্য, আর কোনোটা এত কাছাকাছি নেই। সো ওখানে উত্তর কোনটা হবে, খ হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই তো মোটামুটি তুমি যদি চ্যাপ্টারটা একটু ঘুরে দেখো, বেসিক কোশ্চেন এগুলা থেকেই ঘুরে ফিরে আসে। আশা করছি এখান থেকে তুমি 2টা 3টা বা 4টা বা 5টা কোশ্চেনও পাইতে পারো ইনশাল্লাহ। তো এই তো নেক্সট চ্যাপ্টারের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।